ছেঁড়া শার্ট পরেছিস কেন নীল? একটা শার্ট কিনে দেওয়ার টাকাও কি তোর বাবার কাছে নেই? কথাগুলো বলেই তাচ্ছিল্যের হাসি শুরু করলো নীলের বন্ধু মহল। নীল লজ্জায় চুপ হয়ে আছে। কথা এড়াতে তাড়াতাড়ি বন্ধুদের পাশ থেকে উঠে বলল, আমি যাই রে, প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে। নীল এইটা বলে যেই হাঁটা শুরু করবে, এমন সময় পেছন থেকে নীলের একটা বন্ধু পুনরায় বলে উঠল, হ্যাঁ যা যা, স্যারের কাছে গিয়ে বল, স্যার বেতনটা সামনের মাসে দিয়ে দেব। শেষের কথাটা ব্যঙ্গ করে বলেই কুৎসিতভাবে সবাই আবার হাসতে শুরু করে দিল। আগামীকালের মধ্যে বেতন না দিলে তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। নীল মাথা নিচু করে স্যারকে বলল, স্যার এইবার পরীক্ষাটা দিতে দিন, পরীক্ষার পর বাবাকে বলে সব পরিশোধ করে দেব। না নীল, এইটা সম্ভব নয়। এমনিতেই তোমার অনেক টাকা জমে গেছে, বেতন দিয়েই পরীক্ষা দিতে হবে, নয়তো বাসায় বসে থেকো, যাও। নীল চুপচাপ প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে সে। মাঠে আনমনে হাঁটছে আর ভাবছে, কিভাবে এত টাকা বাবার থেকে চাইবে। আজকাল মধ্যবিত্ত জীবন নিয়ে চলাফেরা করা বড় দায় হয়ে পড়েছে এই শহরে। এইসব ভাবতেই নীলের চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সাথে সাথে চোখের পানি মুছে নেয় সে। ছেলেদের কান্না করা বারণ কিনা, বাজারের ব্যাগের থলেটা হাতে নিয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছেন আরিফ সাহেব। বাজারের জিনিসের যা দাম বেড়েছে তার না বললেই নয়। আরিফ সাহেব অর্ধেক বাজার শেষে লিস্টটা খুললেন আবার। খুলে দেখলেন বাজারের প্রায় অর্ধেক জিনিসই কেনা বাকি, কিন্তু হাতে টাকা নেই। ভেতর থেকে বেরিয়ে আসে চাপা কষ্টের দীর্ঘশ্বাস। কলিং বেল বাজাতেই আরিফ সাহেবের স্ত্রী বললেন, বাড়িওয়ালা এসেছিল বাড়ি ভাড়া নিতে। আরিফ সাহেব ব্যাগটা একপাশে রেখে সোফায় বসলেন। ঘামে জর্জরিত হয়ে আছেন তিনি। ওনার স্ত্রী 1 কাপ চা দিয়ে তরকারি কাটতে বসলেন। আরিফ সাহেব বললেন, টাকা সব শেষ, কি করি বলো তো? তুমি আর কত দিক দিয়ে সামলাবে? সামান্য একটা দারোয়ানি করে কি আর এর থেকে বেশি সামলানো যায়? ওসব নিয়ে চিন্তা করো না, দেখবে আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবেন। আরিফ মিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, 10,000 টাকা দিয়ে কি হয় একটা সংসারের, বলো তো গিন্নি? সামান্য এই কয়টা টাকা দিয়ে কি আর সংসার চলে? মাস শেষ হতে না হতেই হাতে টান পড়ে যায়। আদি, নীল আর মেঘ কোথায়? নীল কলেজে, মেঘ প্রাইভেটে, আর আদি বোধহয় রুমে পড়ছে। কিরে মেঘ, রিকশায় করে যাবি না? বান্ধবীদের এমন প্রশ্নে অস্বস্তি অনুভব করলো মেঘ। তারপর জোরপূর্বক হেসে বলল, আসলে ইরা, আমার না সামনে একটু কাজ আছে, তাই হেঁটে যাচ্ছি। আরে এতে সমস্যা কি? রিকশা থেকে নেমে কাজটা সেরে নিবি। এত দূর হেঁটে যাবি কিভাবে? মেঘ কথাটা এড়াতে বলল, না না ভাই, এত ঝামেলা করার দরকার নেই আমার। নামবো আবার উঠবো, শুধু শুধু ঝামেলা। মেঘ মনে মনে বলল, যত কষ্টই হোক আমাকে তো হেঁটেই যেতে হবে। ব্যাগে যে একটা টাকাও নেই। ইরার পাশ থেকে আলিয়া বলল, আরে ইরা ছাড় তো, মেঘের কাছে হয়তো টাকা নেই। মেঘ ভীষণ লজ্জা পেল, আবার আলিয়ার উপরে রাগও হলো। জানলে কি সবার সামনে লজ্জা দিতে হয়? রাগে লজ্জায় কারোর সাথে কোনো কথা না বলে হাঁটতে শুরু করে দিল সে। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, এই শহরের প্রতিটি দেয়ালে মধ্যবিত্তদের জীবন কাহিনী লেখা। এই জীবন কাহিনীতে লেখা আছে বাবার আত্মত্যাগ, মায়ের আত্মত্যাগ, কিংবা সন্তানদের আত্মত্যাগ। বাবার দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘ। অনেক সংকোচ অনুভব করছে সে। বাবার কাছে আদৌ টাকা আছে কি না সে তো জানেই না। আরিফ সাহেব দরজার বাইরে মেয়ের পা দেখে মুচকি হেসে বলল, আম্মা তুমি বাহিরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। মেঘ বাবার কণ্ঠ পেয়ে চমকে ওঠে। বাবা তাকে দেখে ফেলেছে, যেতে তো হবেই এখন। মাথার ওড়না টেনে মাথা নিচু করে বাবার সামনে যায় সে। মেয়েকে দেখে মলিন হাসে আরিফ সাহেব। ওনার ছেলে মেয়েদের এই শ্রদ্ধাগুলো খুবই পছন্দ করেন তিনি। বাবা মায়ের সাথে গলা উঁচু করে কখনো কথা বলা তো দূরে থাক, চোখে চোখ রাখতেও ভয় পায় তারা। আরিফ সাহেব বললেন, কি হয়েছে আম্মা? আসলে বাবা, মানে কি আম্মা বলো? কাল প্রাইভেটের টাকা দিতে হবে। আরিফ মিয়ার হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে এলো। হাত একদম ফাঁকা। কিছুদিন পরেই তিনি বেতন পাবেন। কি করে টাকা জোগান দেবেন তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। মেঘ বাবার দিকে আর চোখে একবার তাকালো। বাবার মলিন চেহারা দেখে তার বুঝতে অসুবিধে হয়নি। আরিফ মিয়া নিজেকে সামলে হেসে বললেন,
আগামীকাল নিয়ে যাইও আম্মা। মেঘ মাথা নাড়িয়ে বাবার রুম ত্যাগ করে। মনে মনে ভাবলো, বাবা মায়েরা সত্যিই ম্যাজিক জানে। এই যে সে জানে তার বাবার হাতে একটা টাকাও নেই, কিন্তু সকালে সকালে ঠিকই তার বাবা অথবা মা হাতে প্রাইভেটের টাকাটা গুঁজে দেবে। আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরলে যে নীল? নীল বাসায় ঢুকতেই তার বাবা তাকে প্রশ্নটা করে বসলো। নীল চুপচাপ দাঁড়িয়ে বাবার দিকে চোখ রাখলো, হেসে বলল, বাবা আসলে আজকে টিউশনি তাড়াতাড়ি শেষ তো তাই। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা বাবা। নীল নিজের রুমে গিয়ে বিছানায় ধপাস করে বসে পড়ে। ছেলে হয়েও আজ তার ভীষণ কাঁদতে মন চাইছে। সে কি করে বাবাকে বলবে যে তার টিউশনিটা আর নেই। খাবার টেবিলে 3 ভাই বোন সহ আরিফ সাহেব আর ওনার স্ত্রী খেতে বসেছেন। নীলা চুপচাপ খেয়ে যাচ্ছে, আদিও তাই। শুধু খাচ্ছে না নীল, খাবার হাত দিয়ে নাড়ছে আর ভাবুক হয়ে বসে আছে। আরিফ সাহেব আর চোখে নীলের দিকে তাকিয়ে খেতে খেতে বললেন, তোমার কি কিছু হয়েছে নীল? নীল আগের ন্যায় ভাবলেশ হয়ে আছে। আরিফ সাহেব নিজের স্ত্রীর দিকে এক পলক তাকালেন। আদি, মেঘ ভাইয়ের দিকে তাকায়। সবাই সবার দিকে চাহনি দিল। নীলের কোনো হেলদেল নেই। মেঘ এবার কনুই দিয়ে ভাইকে খোঁচা দিল। ভাবনার ছেদ থেকে বেরিয়ে আসে নীল। চমকে সবার দিকে তাকায়। সবার দৃষ্টি নীলের দিকে। নীল বুঝতে না পেরে বলল, কি কি হয়েছে? নীল, তোমার কি কিছু হয়েছে? না বাবা, কিচ্ছু হয়নি। তুমি না খেয়ে খাবার নেড়ে যাচ্ছ যে? বাবা আসলে কি, সামনে পরীক্ষা, বেতন দিতে হবে, নয়তো। আরিফ সাহেব আর ছেলেকে কিছু বলতে না দিয়ে বললেন, তুমি ওসব নিয়ে ভাইবো না আব্বা, তুমি নিশ্চিন্তে হয়ে খাও, কাল বেতন নিয়েই কলেজে যাবে। কথাগুলো বলে আরিফ সাহেব অর্ধেক খাবারে পানি ঢেলে চেয়ার থেকে উঠে চলে যান। ভাইয়া, তুমি না প্রাইভেট পড়াও, ওই টাকা কোথায়? মেঘের প্রশ্নে নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, এত অল্প শিক্ষিত ছেলের কাছে কি আর ওনারা পড়াবে? আজই আমাকে না করে দিয়েছে যে ওনারা আর পড়াবে না। গিন্নি, আমি পারলাম না বাবার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে। এইটা বলে স্ত্রীর হাত দুটো ধরে কেঁদে ফেলেন আরিফ সাহেব। তুমি কাঁদছো কেন বলো তো? সৃষ্টিকর্তা যেহেতু দুঃখের মুখ দেখিয়েছেন, তেমনি দেখো একদিন সুখের মুখও আমাদের দেখাবেন। গিন্নি, হাতে যে একটা কানা করিও নেই। কিভাবে আমি মেঘের প্রাইভেটের টাকা দেব? কিভাবে আমি নীলের বেতন দেব? কিভাবে আদির বেতন দেব? কিভাবে? আরিফ সাহেবের স্ত্রী চোখের পানিটুকু মুছে রুম থেকে বেরিয়ে গেলেন। আরিফ সাহেবের স্ত্রী পুনরায় এসে দেখলেন আরিফ মিয়া জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছেন। কারো হাতের স্পর্শ পেয়ে আরিফ সাহেব পেছনে তাকালেন। দেখলেন ওনার স্ত্রী হাতে লাল কাপড়ে মুড়ানো কিছু একটা ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও। এইগুলো কি গিন্নি? খুলেই রাখো না। আরিফ সাহেব লাল কাপড়ের টুকরোয় মোড়ানো সেই কাপড়টা ধীর হাতে খুলল। খুলে অবাক চোখে স্ত্রীর দিকে তাকালো। আরিফ সাহেবের স্ত্রী হেসে বললেন, আপাতত এই বালা দুখানা বিক্রি করে সব সামলে নাও, আর তো কিছু নেই দেয়ার। এ তুমি কি বলছো গিন্নি? আমি এই দুটো বালায় আজ অবধি এত অভাব গেল তাও হাত দেইনি। এই বালা দুটোই ছিল বিয়ের পর তোমাকে দেওয়া আমার থেকে ভালো কিছু উপহার। এরপর অভাব অনটনে তোমাকে আর কিছুই দিতে পারিনি আমি, এমনকি একটা ভালো শাড়িও না। আমি এই বালা নিতে পারবো না গিন্নি, বালা দুখানা আগের জায়গায় রেখে দাও। তুমি আমাকে বিয়ের পর টাকা দিয়ে না হোক ভালোবাসা দিয়ে আগলে রেখেছো। বিয়ের পর তোমার মনে হয় তুমি আমায় কিছুই দাওনি, কিন্তু আমার কাছে নয়, কারণ আমি সুখের সংসারে বসবাস করছি। যদিও আমাদের টাকা নেই, কিন্তু আমাদের 3 সন্তানই তো আমাদের সুখ শান্তি। ওরা বড় হলে না হয় আবার এমন বালা বানিয়ে নেব। সন্তানদের ভবিষ্যৎ সবার আগে। জীবন বাঁচলে এইসব কত গহনা আমাদের হবে। তুমি আর না করো না, যাও বালা দুইটা বিক্রি করে সব মিটিয়ে নাও। আরিফ সাহেব শার্ট পরতে পরতে রুম থেকে বেরিয়ে গেলেন। কষ্ট হচ্ছে, কিন্তু তিনি নিরুপায়। দরজার বাইরে থেকে সব কিছু দাঁড়িয়ে দেখছিল নীল। চোখ দুটো পানিতে টলমল করছে। তার বাবা মায়ের অতি প্রিয় জিনিসগুলোও তারা 3 ভাই বোনের জন্য হারিয়ে যাচ্ছে। চোখ দুটো মুছে মনে মনে বলল, হে খোদা, এমন সামর্থ্য দিও যেন মা বাবার সকল ইচ্ছে পূরণ করতে পারি, যেন তাদের হাতে সুখ তুলে দিতে পারি, যেন আমার মা বাবার সকল চোখের পানি এক একটা শান্তি হিসেবে এনে দিতে পারি। নীল রুমে এসে পড়ছে। তাকে অনেক পড়তে হবে।
এই পড়াশোনা করেই তো তাকে সকল স্বপ্ন পূরণ করতে হবে। তার বাবার যে বড় ইচ্ছে ছেলে বড় ব্যবসায়ী হবে। নীল এইসবই ভাবছিল, ঠিক তখনই মেঘ এসে হাজির। মেঘ শান্তশিষ্ট একটা মেয়ে, প্রয়োজনের বেশি কথা বলায় বড্ড কাঁচা সে। যথেষ্ট শালীনতা তার চালচলনে। মাত্র ক্লাস 10-এ পড়ুয়া মেঘ, এই বয়সে দারুণ ম্যাচিওর। মেঘ চুপচাপ ভাইয়ের রুমে এসে বলল, ভাইয়া তোমার কি কিছু হয়েছে? না তো, আমার কিচ্ছু হয়নি। কেন মেঘ, তোমার এমন মনে হচ্ছে কেন? আসলে তোমার মন খারাপ মনে হচ্ছে তাই। নীল চেয়ার থেকে উঠে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার কিচ্ছু হয়নি মেঘ, পড়াশোনা করো। আমাদের 3 ভাই বোনকে অনেক এগিয়ে যেতে হবে। একটা কথা সব সময় মনে রাখবে মেঘ, জীবন তোমাকে আমাকে অনেক কিছু শেখাবে। এই শিক্ষাটা পেতে হলে আমাদেরকে অনেক কষ্ট পেতে হবে। কষ্ট পেলেই তো তুমি কিছু কিছু শিখতে পারবে, তাই না? মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। মেঘ বুঝতে পারল যে তার ভাই তাকে উৎসাহ দিচ্ছে। অনেক কিছু সহ্য করতে হচ্ছে যে তাই। নীল, হ্যাঁ মা বলো। এই নে তোর বেতন। নীল কাঁপা কাঁপা হাতে টাকাটা নিল। বুকটা কেঁপে উঠছে তার। মনে হচ্ছে মা বাবার রক্ত চুষে নিচ্ছে সে। এই মেঘ, তোর ড্রেসটা কেমন কালো কালো হয়ে গেছে রে, এমন কেন? আসলে অনেক আগের তো তাই। নতুন একটা বানাচ্ছিস না কেন? দেখতে খারাপ লাগে। হ্যাঁ রে, বাবাকে বলেছি। বলেছে সামনের মাসে স্যালারি পেলে একটা ড্রেস অর্ডার দেবে। ও বুঝেছি। না মানে, স্কুলের ছাত্রী হিসেবে এমন কালো ড্রেস মানানসই লাগছে না ভাই। তোর জন্য মানুষ বলবে আমাদের স্কুলের ছাত্রীদের গেট আপ ভালো না, রুলস ভালো না। মেঘের এবার বিরক্ত লাগছে আলিয়ার কথায়। মেয়েটা সব কিছুতে কেমন খোঁচা দিয়ে কথা বলে। মেঘ আর কোনো কথা না বাড়িয়ে বলল, এই নে খাতা, হোমওয়ার্ক কর। হ্যাপি বার্থডে নীল। নীল চমকে ওঠে। আজ তার জন্মদিন, সে তো ভুলেই গিয়েছিল। বন্ধুমহল থেকে একজন বলে উঠল, কিরে নীল, ধন্যবাদ জানালি না? ধন্যবাদ। ট্রিট দিবি না নীল? ট্রিট? আসলে না মানে, কি মানে করছিস ভাই? ট্রিট দিবি না? পকেটে টাকা নাই নাকি? নীল চুপ হয়ে গেল। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলোর যে আজে বাজে টাকা খরচ করার ক্ষমতা নেই। তারা যে বড্ড হিসাবি, তা কি করে সে তার বন্ধুদের বোঝাবে? তাদেরকে খুশি করতে গিয়ে নীল তার মা বাবাকে কষ্ট দিতে পারবে না। আজ না রে, কোনো একদিন না হয় তোদেরকে ট্রিট দেব। আজ একটু তাড়া আছে, বাসায় ফিরতে হবে। কথাগুলো বলেই নীল তড়িঘড়ি করে হাঁটতে শুরু করে। এইখানে দাঁড়ালেই সমস্যা, লজ্জায় পড়তে হবে নীলকে। যে লজ্জা নেওয়ার সক্ষমতা নীলের হয়তো নেই। আদির পকেটে 20 টাকা। টিফিন পিরিয়ডে খেতে এসেও সে খেলো না। নবম শ্রেণীতে পড়ুয়া আদি পকেট থেকে টাকাটা নিয়ে বলল, আঙ্কেল আমাকে 20 টাকা দামের একটা চকলেট দেন তো। আদি চকলেট কিনে স্কুলের মাঠে বসেছিল। ঠিক সেই সময় মেঘ আসে ভাইয়ার কাছে। ভাইয়ের পাশে বসে বলল, কি হয়েছে আদি, তুমি টিফিন খাওনি? আদি বোনের থেকে কথা লুকিয়ে গুছিয়ে মিথ্যে বলল, হ্যাঁ আপু খেয়েছি। কি খেয়েছো? কেক আর কলা। 20 টাকায় শেষ? হুম। এটা তুমি কি করলে আদি? 20 টাকা কেন খেলে? আজকে 10 টাকা খেয়ে কালকের জন্য 10 টাকা রেখে দিতে, তাহলে মাকে আর আগামীকাল টিফিনের টাকা দিতে হতো না। আমার খুব ক্ষুধা পেয়েছিল আপু। আচ্ছা ঠিক আছে, এখন পেট ভরেছে? হুম। আদি জানে মেঘও আজ কিচ্ছু খায়নি। তার আপু তো প্রতিদিনই খায় না, টিফিনের টাকা জমিয়ে রাখে। তার আপুর ধারণা এইসব হাবিজাবি না খেয়ে স্কুল থেকে ফিরে মায়ের হাতে করা শুটকির ভর্তা আর ভাত খাওয়া অনেক শান্তির। শুভ জন্মদিন বাবা। নীলকে জড়িয়ে ধরে কথাটি বলল আরিফ সাহেব। নীল বাবার পায়ে ধরে সালাম করে বলল, দোয়া রাখবেন বাবা, আমি যেন জীবনের সাফল্য লাভ করতে পারি। মাকেও সালাম করলো নীল। আরিফ সাহেব মাঝে মাঝে ভাবেন, দারিদ্রতা তার সন্তানদেরকে ঘায়েল করতে পারেনি। হয়তো হাজারো একটাও পাওয়া যাবে না ওনার সন্তানদের মতো এত নম্র, ভদ্র, বিনয়ী। নীল হাতে থাকা মিষ্টির বাক্সটা মায়ের হাতে দিয়ে বলল, এই নাও মা, সবাইকে খেতে দাও। আবারও না খেয়ে মিষ্টি? মা, আমার জন্মদিনে আমার ভাই বোনেদের আমি হয়তো এইখানে ওইখানে ঘুরিয়ে দামি রেস্টুরেন্টে খাওয়াতে পারবো না, কিন্তু কলেজের খরচ বাঁচিয়ে মিষ্টি মুক্ত করাতেই পারি, তাই না? আরিফ মিয়ার স্ত্রীর চোখ টলমল করছে পানিতে। মুগ্ধ নয়নে ছেলের দিকে তাকান তিনি। কখন যে ওনার ছেলে মেয়েরা এত বড় হয়ে গেল। আদি, মেঘ কোথায় মা? এই তো আমার ভাইয়া।
মেঘ আর আদি জড়িয়ে ধরে নীলকে। একসাথে দুই ভাই বোন বলে ওঠে, হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ, এই নাও ভাইয়া তোমার গিফট। আদির হাতে চকলেট দেখে চমকে ওঠে মেঘ আর বাকি সবাই। আদি এইবারও টিফিন না খেয়ে চকলেট এনেছে নীলের জন্য। বুঝ হওয়ার পর থেকে ভাইয়াকে গিফট দেওয়ার জন্য আদি না খেয়ে টিফিনের সেই টাকা দিয়ে চকলেট নিয়ে আসে নীলের জন্য। নীল আদিকে জড়িয়ে ধরে বলল, আজকেও না খেয়ে চকলেট নিয়ে এসেছো আদি? মেঘ আদির দিকে চোখ রাঙিয়ে তাকায়। আদি মাথা নিচু করে বলে, রাগ করো না আপু, আমি মিথ্যে না বললে তুমি আমাকে বকা দিতে। মেঘ হেসে ফেলে। মেঘ ব্যাগ থেকে একটা ছোট্ট গিফট বক্স খুলে বলল, এইটা তোমার বার্থডে গিফট ভাইয়া। এটা কি মেঘ, তুমি আবার আনতে গেলে কেন? আমার ভাইয়ের বার্থডে আর বোন হয়ে আমি কিচ্ছু দেব না? আরিফ সাহেব আর ওনার স্ত্রী একসাথে দাঁড়িয়ে সন্তানদের এত মুগ্ধকর দৃশ্য দেখছেন। দেখলে গিন্নি আমাদের সন্তানদের? হ্যাঁ গো হ্যাঁ, কখন যে এত বড় হয়ে গেল ওরা। মা তুমি ভাত খাবে না? রাতের খাবার খাওয়ার সময় মেঘ কথাটি তার মাকে বলতেই তার মা আমতা আমতা করে বলে, তোরা আগে খেয়ে নে মা, তারপর আমি খাবো। আরিফ মিয়া স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ তাই তো, বসে পড়ো না আমাদের সাথে। না, পরে সব কাজ গুছিয়ে খেয়ে নেব, তুমি খাও। মা আমার আরও ভাত দাও তো। আদির কথায় আরিফ সাহেবের স্ত্রী হেসে বললেন, এক্ষুনি দিচ্ছি বাবা। রান্নাঘরে আসলেন তিনি, ভাতের পাতিলটা বুলিয়ে দেখলেন আর এক মুঠ ভাত আছে। আদিকে দিয়ে দিলে তিনি খাওয়ার কিছুই থাকবে না। চোখের পানি মুছে বললেন, আমার সন্তানরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে। মেঘ হঠাৎ অর্ধেক ভাত রেখে উঠে বলল, আমার আর খেতে ভালো লাগছে না মা, আমি গেলাম ঘুমাতে। নীল অবাক হয়ে প্রশ্ন করলো, কেন মেঘ, তোমার আবার হঠাৎ কি হলো? কিছু না ভাইয়া, তরকারিটা ঝাল হয়েছে ভীষণ। অন্য তরকারি দেই মা? না মা, আর খাবো না। কথাটি বলেই মেঘ নিজের রুমে চলে আসলো। সে জানে এখন তার মা তার রাখা অর্ধেক ভাতটুকু খাবে। মাকে খাওয়ানোর জন্যই তো সে ইচ্ছে করে ভাত রেখে উঠে এলো। সে তো জানে মা নিজে না খেয়ে তাদেরকে সবটুকু দিয়ে দিয়েছিল। ভাইয়া জানো, ক্লাসে কেউ আমার সাথে মেশে না, আমার স্কুল ড্রেস এই রকম দেখে। আদির কথায় মেঘ আর নীল চমকে ওঠে। পড়তে বসেছিল তিনজনে। মেঘের সাথেও ক্লাসে এমনটা হয়ে থাকে, তাই সে জানে কতটা খারাপ অনুভূতি হয় সেই সময়টায়। নীল চুপসে আছে, সে তার ভাইকে কি বলবে। নীল আদির মাথায় হাত বুলিয়ে বলল, যে যাই বলুক আদি, তুমি ওগুলো কানে নিবে না। আর সবচেয়ে বড় কথা, বিদ্যালয়ে পোশাক আশাক দেখে না, কে বেস্ট পড়াশোনায় ওইটা দেখে। তুমি ক্লাসের টপার, ম্যাচিওর্ড, চুপচাপ থাকবে, কারোর সাথে কথা বলবে না, পড়ার সময় পড়া দেবে। কি দরকার মানুষের কথায় কান দেওয়া? নিন্দুকের কাজই তো নিন্দা করা। মেঘ মনে মনে আওড়ালো, মানুষের জীবন কত বিচিত্রময়। মা, বাবার কি হয়েছে? দেখ না নীল, তোর বাবা যেন কি করছে, বুকে ভীষণ ব্যথা পাচ্ছে। কেঁদে কেঁদে বললেন আরিফ সাহেবের স্ত্রী। নীল, মেঘ, আদি মায়ের চিৎকার শুনে পড়া থেকে উঠে বাবার রুমে আসে। এসে দেখে আরিফ সাহেব বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে। ঘাবড়ে যায় সবাই। নীল তড়িঘড়ি করে বলল, বাবাকে এক্ষুনি সামনের ক্লিনিকে নিয়ে যেতে হবে। অতিরিক্ত চিন্তা ভাবনা ওনাকে উত্তেজিত করেছে, তাই ওনার এই অবস্থা। নীল ডাক্তারের হাত ধরে বলল, এখন কি করতে হবে ডক্টর? আপাতত হসপিটালে ওনাকে অ্যাডমিট করে রেখে যান, ওনার ট্রিটমেন্ট দরকার, আর কয়েকদিন রেখেই আমরা ছেড়ে দেব। তখন ওনাকে কোনো টেনশনে রাখা যাবে না, সব সময় সুস্থ পরিবেশে রাখতে হবে। মাটির ব্যাংকটা হাতে নিয়ে বিছানায় বসে নীল। চোখ দুটো ভিজে উঠছে বারবার। টিউশনি করে হাত খরচ বাদে যে টাকাটা সে রাখতো, সেই টাকাটাই সেই মাটির ব্যাংকে ফেলে দিত। ভেবেছিল একটা বাইক কিনবে, তাহলে বাবাকে আর হেঁটে কোথাও যেতে হবে না। মেয়ে কাদিকেও স্কুলে পৌঁছে দিতে পারবে। কিন্তু এখন এখন তার কাছে বাইক আগে নয়, আগে হচ্ছে তার বাবা। বাবার ট্রিটমেন্ট করানো যে ভীষণ জরুরি। মনে মনে বলল, সব ইচ্ছে কি আর পূরণ হয়? থাক না কিছু ইচ্ছে অপূর্ণতায়। নীল ব্যাংকটা ভেঙে দেখল মোট ৮,৫০০ টাকা হয়েছে। তখনই মেঘ কান্না চোখে এসে বলল, ভাইয়া। নীল বোনের দিকে তাকায়। মায়াবী চোখে পানি জমেছে তার বোনের। আলতোভাবে বলল, কি হয়েছে মেঘ? এই নাও কিছু টাকা, জানি না কত আছে, এতে কিন্তু আশা করি হয়ে যাবে। টিফিনের টাকা জমিয়েছিলাম, জানি না কত হয়েছে। মেঘ, ভাইয়া তুমিই বলো না,
আজ যদি আমরা হিসেব না করে চলতাম তবে কি আজ আর বাবার জন্য টাকা দিতে পারতাম? নীল জড়িয়ে ধরে বোনকে। দুই ভাই বোনের চোখে খুশির অশ্রুকণা। ব্যালকানিতে সাদা শার্ট পরিহিত, চোখে সাদা ফ্রেমে চশমা পরে কেউ একজন গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। বছর আগের ঘটনা ভাবতে গাল বেয়ে পানি পড়ছে তার। নীল! মায়ের ডাকে নীল অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে। চশমাটা খুলে চোখের পানি তাড়াতাড়ি মুছে নেয়। চশমা পরতে পেছন ফিরে তাকায়। দেখে তার মা ব্যালকানির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বলো মা। নীলের মা সাদা পাড়ের একটা শাড়ি পরে আছেন। ভদ্র মহিলার হাতে দুখানা সোনার বালা। নীল বানিয়ে দিয়েছে, চুলগুলো পাকা পাকা। মন খারাপ বাবা? না মা, তুমি থাকতে কি আর আমার মন খারাপ করতে পারে? আজ তো আমাদের খুশির দিন বাবা, মন খারাপ করিস না। নীল মাকে গিয়ে জড়িয়ে ধরে, কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, আজ আমি একজন বড় বিজনেসম্যান মা। কিন্তু আফসোস বাবা দেখে যেতে পারলো না। আমার বাবাটা সুচিকিৎসার অভাবে মারা গেছে। অথচ আজ আমাদের কোনো কিছুরই অভাব নেই। গাড়ি বাড়ি সব আছে আমাদের। আগের মতো দুই টুকরো মাংস করে থালায় নিতে হয় না। মা, মা গো, আমাদের বাবার কষ্টের বিনিময়ে তাকে যে আমরা দিতে পারলাম না। ছেলের এমন কান্না দেখে দীর্ঘশ্বাস নেন ভদ্রমহিলা। চোখের কর্নিশে জমা হয় টলমলে পানি। বারবার মনে পড়ে ওইসব আত্মীয় স্বজনদের কথা, যারা তাদের বিপদে পাশে দাঁড়ায়নি। প্রথম প্রথম অবশ্য দয়া দেখিয়েছিল, তারপর তারপর তো খবরও নেয়নি। আদি রুমে বসে আছে। তখনই একটা কল আসে। কলটা ধরতেই ওপাশ থেকে একজন বলল, উকিল সাহেব, আজকের কেসটায় আমরা জিতব তো? আদি মুচকি হেসে বলে, সময় হলেই দেখতে পারবেন। কলটা কেটে দিয়ে উঠে দাঁড়ায় সে। ব্যালকানিতে গিয়ে বেতের সোফায় বসে বলল, বাবা, আজ আমি একজন আদর্শ লয়ার। তোমার স্বপ্ন ছিল আমি যেন লয়ার হই। আজ তো আমি লয়ার হয়েছি বাবা। আমি তো আমার কথা রেখেছি বাবা। কিন্তু তুমি, তুমি যে তোমার কথা রাখোনি। চলে গেলে যে আমাদের একা করে। আদির কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজ চারিদিকে কোনো কিছুর অভাব না থাকা সত্ত্বেও মনে হচ্ছে সব কিছুর মাঝেই অভাব। বাবা নামক ব্যক্তিটির ভীষণভাবে অভাব। প্লেনে বসে আছে মেঘ। আকাশপথে দেশের মাটিতে পা রাখবে সে। লন্ডন থেকে দেশে ফিরছে। আজ তার নামের পাশে ডাক্তার উপাধিটা যুক্ত হয়েছে। আনমনে ভাবছে, তার বাবা যখন মারা যায় তখন তার মা গ্রামের বাড়ির ভিটেখানি বিক্রি করে তাদের 3 ভাই বোনকে পড়াশোনা করায়। বাবার শেষ সম্বলটুকু বিক্রি করছে দেখে মায়ের প্রতি মেঘের অসীম অভিমান চাপা ছিল। কিন্তু যখন বুঝতে শিখলো তখন বুঝতে পারলো যে মা যে তার নিরুপায় ছিল। মেঘ চোখের পানি মুছে মনে মনে বলল, বাবা, আপনাকে আজ অনেক মিস করছি। আজ আপনি থাকলে হয়তো কোনো দুঃখের আঁচ লাগতো না আপনার গায়ে। আজ আমি ডক্টর হয়েছি বাবা, ডক্টর, যেই চিকিৎসার অভাবে আপনি মারা গেছেন। সেই সুচিকিৎসা আজ আমি মানুষকে দিচ্ছি। কোনো সন্তান যেন তার বাবাকে সুচিকিৎসার অভাবে হারাতে না হয়। এর জন্যই আজ আমি ডক্টর হয়েছি। আপনি হয়তো নেই, তবে আমাদের মাঝে আছে আপনার আদর্শ। এইসব ভাবতেই মেঘের চোখ ভিজে উঠছে। স্বপ্ন আছে আমার শত শত, পূরণ করতে পারি না, কারণ আমি মধ্যবিত্ত।